আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু বিদেশি উচ্চশিক্ষা ভাবনা। আপনারা সকলেই জানেন এর আগে আমরা একটি পর্ব করেছি, তো আহ, সেখানে আমরা বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা আরো সেই ব্যাপারগুলো বিস্তারিত ব্রডলি ডিসকাশন করব। বিদেশি উচ্চশিক্ষা নিয়ে অনেকের অনেক কিছু জানার ইচ্ছা থাকে, অনেকের হয়তো এই ইনফরমেশন গুলো না জানার কারণে মেধা এবং যোগ্যতা থাকা সত্ত্বেও তারা বিদেশে উচ্চশিক্ষার জন্য কিন্তু যেতে পারে না। সো আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজকে আমাদের আলোচনায় উপস্থিত রয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সহকারী অধ্যাপক নূরে আলম সিদ্দিকী স্যার। স্যার বর্তমানে পিএইচডি করছেন জার্মানির ইউনিভার্সিটি অফ বর্নে। তো আমি আলোচনায় যাবার আগে শুরুতেই স্যারকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই আজকে আমাদের সাথে লাইভ আলোচনায় যুক্ত হবার জন্য। ধন্যবাদ মুবাসসির। আসলে আমি সর্বপ্রথম সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি, বিশেষ করে যারা আজকের এই লাইভ অনুষ্ঠানটি দেখছেন। আমি সেই সবকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি হাজী মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি সকলকে, যে আমাকে আজকে বিদেশে উচ্চশিক্ষা এই বিষয়ে কিছু আলোকপাত করার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। ধন্যবাদ স্যার আপনাকেও। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের জানিয়ে রাখি স্যার কিন্তু আমাদের সাথে যুক্ত হয়েছেন শুধু জার্মানি থেকে। উনি জার্মানি ইউনিভার্সিটি অফ বোনে পিএইচডি করছেন। আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখতে চাই, স্যার আমাদেরই বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, অর্থাৎ আমার একজন বড় ভাই অবশ্যই। যাই হোক, আপনারা চাইলেই আজকে আমাদের আলোচ্য যে বিষয় বিদেশি উচ্চশিক্ষা ভাবনা, এই ইস্যুতে স্যারকে যে কোনো প্রশ্ন করতে পারেন লাইভ চলাকালীন সময় কমেন্ট সেকশনে গিয়ে। তো আমি আর কথা না বাড়িয়ে সরাসরি স্যারের কাছে যেতে চাই। স্যার, বিদেশে উচ্চশিক্ষা বলতে আমরা এখানে বোঝাচ্ছি যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অনার্স করছেন অর্থাৎ গ্রাজুয়েশন করছেন আমাদের এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ে। সো এই অনার্স শেষ করে যারা মাস্টার্স বা এমএস বা পিএইচডি ডিগ্রির জন্য বিদেশে উচ্চশিক্ষা নিতে যাবেন, তো সেই ক্ষেত্রে স্কলারশিপের দুটো ক্রাইটেরিয়া রয়েছে। সেটা হলো বিভিন্ন দেশের সরকারি স্কলারশিপ, আরেকটা হলো প্রফেসর ম্যানেজ করে আমরা স্কলারশিপ পেতে পারি। সো আমি সরকারি স্কলারশিপ গুলো নিয়ে একটু পরে জানতে চাইবো। তার আগে জানতে চাই, এই যে স্কলারশিপ পাওয়ার জন্য প্রফেসরকে ম্যানেজ করতে হয়, সেই ক্ষেত্রে এই ক্রাইটেরিয়া গুলো কি, এটা কিভাবে করতে হয়, এবং সেই ক্ষেত্রে আপনার পার্সোনাল অভিজ্ঞতা, আপনি কিভাবে কি করেছেন সেটা জানতে চাই। ধন্যবাদ। আসলে এটা খুব গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন, যে আসলে বিদেশে উচ্চশিক্ষা বলতে আসলে আমাদেরকে প্রথমে জানতে হবে যে এর অ্যাপ্লিকেশন প্রসিডিউর গুলো কি। তো এটি হচ্ছে যে তুমি যেটা অলরেডি মেনশন করেছো, আমি তোমাকে তুমি বলতেছি যেহেতু আমার ক্যাম্পাসেরই ছোট জি ভাই। অবশ্যই। তো আমি বলতে চাচ্ছি যে এখানে দুটি ক্রাইটেরিয়া থাকে, ঠিক আছে। একটি হচ্ছে তোমার ফান্ডিং এর জন্য অ্যাপ্লিকেশন করতে হবে, আর একটি হচ্ছে যে এই ফান্ডিং এর জন্য অ্যাপ্লিকেশন করতে গেলে অবশ্যই প্রফেসর লাগবে, প্রফেসর ম্যানেজ লাগবে। দ্যাট মিনস প্রফেসর একটা ইনভাইটেশন লেটার লাগে। তো সেটি যে কোনো স্কলারশিপের ক্ষেত্রেই লাগে, যে তুমি প্রফেসর প্রফেসর রিকমেন্ডেশন বা প্রফেসর ইনভাইটেশন ছাড়া অনেক স্কলারশিপ আছে যেখানে অ্যাপ্লিকেশন করা যায় না। আবার কিছু কিছু মাস্টার্স প্রোগ্রাম আছে যেখানে হয়তো বা প্রফেসর ম্যান্ডেটরি না। কিন্তু পিএইচডির ক্ষেত্রে সব স্কলারশিপের ক্রাইটেরিয়া হচ্ছে যে প্রফেসর অবশ্যই ম্যানেজ করতে হবে। তো যেহেতু আমার অভিজ্ঞতার আলোকে এখানে আসলে আমি বলতে চাচ্ছি যে এটা ম্যান টু ম্যান ভেরি করে, এক একজনের অ্যাপ্রোচ এক এক ধরনের হতে পারে। কিন্তু আমি সাধারণত যে যে অ্যাপ্রোচটা আমি অবলম্বন করেছিলাম, আমি সেগুলো সম্বন্ধে একটু আলোকপাত করব। তার আগে আমি বলতে চাই যে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলতে গেলে আমাকে শুরু থেকে আসতে হবে যে আসলে বিদেশে উচ্চশিক্ষা আমি করতে চাই, বা আমি পিএইচডি করতে চাই বা মাস্টার্স করতে চাই। এটি শুধু কিন্তু মুখে বললে হবে না, এটি কিন্তু শুধু ড্রিমের মতো না। এটি হচ্ছে যে একটি লং টার্ম প্রসেস। এটি আমি আজকেই বললাম যে আমি বিদেশে উচ্চশিক্ষা নিতে চাই, আমি বিদেশে মাস্টার্স করতে চাই, পিএইচডি করতে চাই এবং আমি কালকেই চলে যাব, তা না। এটির জন্য অনেক দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকতে হবে এবং খুব ওয়েল প্ল্যান্ড হয়ে যে অনুযায়ী তোমাকে আগাতে হবে। তো আমি প্রথম যেটি হচ্ছে যে আমি যখন অনার্স, তখন মনে হয় আমি সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার, তখন থেকে আমার যেহেতু একটু রেজাল্ট আমি ভালো করতে পারতেছিলাম, তখন আমার একটু ইচ্ছা ছিল যে আমি হয়তোবা বিদেশে একটু হায়ার স্টাডি করব বা এরকম আমি বিদেশে পিএইচডি করব। এটা আমার তখন থেকেই আমার এটা একটা স্বপ্ন ছিল। তো ফর্চুনেটলি আমি যখন মাস্টার্স অনার্স ফাইনাল ইয়ারে যখন অনার্স ফাইনাল ইয়ারে, তখন আমাদের তৎকালীন ভাইস চ্যান্সেলর ছিলেন প্রফেসর ডক্টর এম আফজাল হোসেন স্যার। তো আমার খুব সৌভাগ্য হয়েছিল যে ওনার খুব ক্লোজ কন্ট্যাক্টে যাওয়ার। তো তারপর থেকে আমি ওনার যখন সংস্পর্শে যাওয়ার সুযোগ হলো, তখন থেকে আমার আরো বেশি আগ্রহ গ্রো করলো, কারণ স্যার খুব নিজেও একজন খুব ভালো সায়েন্টিস্ট বা খুব ভালো একাডেমিশিয়ান ছিল। তো
স্যার ওই সময় আমাকে স্যার একটি পরামর্শ দিল যে স্যারের একজন কলিগ, আমি বলবো না যে স্যারের একজন ছাত্র ছিল কিন্তু পরে তার কলিগ, তো উনি বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটিতে ছিলেন। তাকে উনি বাংলাদেশের খুব রিনাউন্ড বায়োটেকনোলজিস্ট। উনি এখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা পরিচালক প্রফেসর ডক্টর তোফাজ্জল ইসলাম স্যার। তো স্যারদের একটি প্রজেক্ট ওই সময় রান করতেছিল। তো স্যার আমাকে বললো যে তুমি এই প্রজেক্টে যদি আগ্রহী হও তাহলে কাজ করতে পারো। তাহলে আমি অবশ্যই সেখানে সম্মতি দেই এবং স্যারদের সঙ্গে খুব ক্লোজ কন্ট্যাক্টে আসি। এবং আমি বিশেষ করে তোফাজ্জল ইসলাম স্যারের সঙ্গে আমি যখন কাজ করেছি, রিসার্চের কাজ করেছি, তো ওনার যে রিসার্চ আইডিয়া বা ওনার আসলে যে ইন্টারন্যাশনাল কোলাবোরেশন, এইগুলো আসলে আমাকে খুবই মুগ্ধ করেছিল যে আমি বিদেশে অবশ্যই হায়ার স্টাডি করব বা আমি ইউনিভার্সিটিতে, তখন আমার আসলে একটা মাথায় চিন্তা আসছে যে আমি ইউনিভার্সিটির ফার্স্ট টিচার হব। কারণ আমি স্যারদেরকে দেখেছি যে ইউনিভার্সিটির টিচার বলতে যে খুব জ্ঞানের গভীরতা, ওনাদের যে আসলে পার্সোনালিটি বা ওনাদের যে ইন্টারন্যাশনাল কোলাবোরেশন, এগুলো আসলে আমাকে খুবই আকৃষ্ট করেছিল। তো তারপর আমি মাস্টার্স করার আগেই আমি ওই প্রজেক্ট যখন আমরা সম্পন্ন করি, তখনই স্যার একটি ভালো পাবলিকেশন করেছিল এবং আমি ওই পাবলিকেশনে আমি অথর হিসেবে আমি ছিলাম। তো তারপর থেকে আমার কেন জানি মানে খুবই ইচ্ছা ছিল যে আমি বিদেশে যাব, আমি বিদেশে পড়াশোনা করব, আমি ইউনিভার্সিটিতে টিচার হব। তো বাই দিস টাইম আবার আমি জাপানের একটি প্রোগ্রামে যাওয়ার সুযোগ পাই আমি মাস্টার্স করাকালীন সময়ে 2011 সালে। এটি হচ্ছে, প্রোগ্রামটি ছিল যে জেনেসিস প্রোগ্রাম, জাপান ইস্ট এশিয়া নেটওয়ার্ক ফর সাউথ এশিয়া, এইরকম একটি প্রোগ্রামে যাই। এবং আমি গিয়ে দেখেছিলাম যে জাপানের অনেক অনেক বিখ্যাত ইউনিভার্সিটি গুলো, ল্যাব গুলো আমি ঘুরে দেখেছি। তো তারপর থেকে আমার আসলে মানে কি বলবো যে আমি আসলে ওইটার প্রতি আমার আগ্রহ ছিল যে আমি এটাই, যে হায়ার স্টাডি করব। তো তারপর আমি মাস্টার শেষ করার পর আমি যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে ইউনিভার্সিটিতে জয়েন করি, জয়েন করার পর আমি যে ইম্পর্টেন্ট, আমি যে কাজটা সব সময় করতাম যে আমি আমার সিনিয়র বড় ভাইদের সঙ্গে, আমার ইউনিভার্সিটি বড় ভাইদের সঙ্গে বা আমার কিছু ইউনিভার্সিটির যে কলিগ যারা ছিল, আমি সবার সঙ্গে যোগাযোগটা করতাম। এই কমিউনিকেশন, এটা কিন্তু একটা খুব বেস্ট বেস্ট স্ট্র্যাটেজি, কমিউনিকেটিভ হতে হবে। তো এই কমিউনিকেশন করতে গিয়ে বিশেষ করে আমাদের ইউনিভার্সিটি বড় ভাই বা আমাদের কলিগ যারা ওই সময় পিএইচডি করতেছিল, এনারা আমাকে প্রচুর পরিমাণ হেল্প করেছিল। কারণ ওনারা আমাকে এমন কিছু পরামর্শ দিয়েছিল যে যেগুলো ওনারা হয়তো ফেস করেছিল, পরবর্তীতে এগুলো আমার জন্য খুবই খুবই মানে কি বলবো অ্যাডভান্টেজেস হয়েছিল। তো এক্ষেত্রে প্রথম হচ্ছে, প্রফেসর ম্যানেজ করার ক্ষেত্রে দুই ধরনের স্ট্র্যাটেজি হতে পারে। একটা স্ট্র্যাটেজি হতে পারে যে আমি যে যে ল্যাবে লিখবো, সে ল্যাবে যদি আমার কোনো পরিচিত কেউ থাকে, আমার কোনো ইউনিভার্সিটির বড় ভাই বা কলিগ, এটি হচ্ছে একটা ভালো ওয়ে। কারণ আমি একজন প্রফেসরকে লিখবো কিন্তু প্রফেসর তো আমার সম্বন্ধে কিছুই জানে না। এমন না যে আমি প্রফেসরকে লিখলাম আর প্রফেসর আমাদেরকে রিপ্লাই দিবে, এই আশাটা কিন্তু করা কখনোই ঠিক না। হ্যাঁ, অনেক সময় রিপ্লাই দেয়, এটা লাখ, এটা আমি বলবো যে এটা 5%। তো প্রফেসরদেরকে এভাবে একটা স্ট্র্যাটেজি। আর একটা স্ট্র্যাটেজি হচ্ছে যে আসলে সব ল্যাবেই যে সবার পরিচিত থাকবে তা কিন্তু না। কারণ আমি যে যে ল্যাবে লিখতেছি সেই ল্যাবে আমার পরিচিত কেউ নাই থাকবে, এটাই স্বাভাবিক। কারণ কতগুলো ল্যাবে আর আমাদের বাংলাদেশে বা আমার পরিচিত থাকবে। তো সেক্ষেত্রে যে স্ট্র্যাটেজিটা ফলো করতে হবে, আমি যে স্ট্র্যাটেজিগুলোর কথা বলতেছি এটা কিন্তু অ্যাপ্লিকেবল ফর পিএইচডি, মাস্টার্সের ক্ষেত্রে হতে পারে। কিন্তু আমি আমার এক্সপিরিয়েন্সটা হচ্ছে আমি সরাসরি পিএইচডির জন্য ট্রাই করেছি, সো এটা হয়তো বেশ মানে খুব বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে পিএইচডির ক্ষেত্রে। তো সেক্ষেত্রে প্রফেসর যদি আননোন হয় বা ওই ল্যাবে যদি আমার কেউ পরিচিত না থাকে, তাহলে আমরা সেক্ষেত্রে কিভাবে প্রফেসরকে কনভিন্স করব। তো আমিও যেটি করেছিলাম হয়তো বা প্রথম প্রথম যখন আমার কোনো এক্সপিরিয়েন্স ছিল না, তখন করতাম কি, প্রফেসরকে শুধু একটা মেইল লিখে দিতাম যে প্রফেসর আমি তোমার ল্যাবে পিএইচডি করতে চাই বা তোমার ল্যাবে একটা পজিশন চাই। এটি কিন্তু আসলে বেস্ট স্ট্র্যাটেজি আমার কাছে মনে হয়নি। কারণ অনেক সময় আমি প্ল্যান্ট সায়েন্সে কাজ করেছি, আমরা কিন্তু লিখতেই থাকি। অনেক সময় আমি এনিমেল সায়েন্সের প্রফেসরকে লিখলাম কিনা, আমরা কিন্তু এটিকেও আমরা অনেক সময় আমরা কেয়ার করি না বা অনেক সময় আমরা এটিকেও মনোযোগ সহ আমরা দেখি না। কিন্তু এটি হচ্ছে খুব ইম্পর্টেন্ট যে তুমি যে এরিয়ার লোক, সাপোজ এগ্রিকালচার বা প্লান্ট সায়েন্স, বা কেউ ক্রপ বোটানিস্ট থাকতে পারে, কেউ সয়েল সায়েন্টিস্ট থাকতে পারে, এটি হচ্ছে খুব ওয়েল ম্যাচড হতে হবে প্রফেসরের সঙ্গে। এটি হচ্ছে ফার্স্ট ক্রাইটেরিয়া। আর দ্বিতীয় ক্রাইটেরিয়া হচ্ছে যে ইমেলের যে কন্টেন্ট আমরা লিখবো, সে কন্টেন্টটা কিন্তু খুব শর্ট হতে হবে। কারণ খুব বেশি বড় লং যদি কেউ ইমেল লেখে, তাহলে কিন্তু প্রফেসর অনেক সময় এত বড় ইমেল পড়তে চায় না।
তো সেক্ষেত্রে আমরা কি প্রথম দিনে প্রফেসরকে লিখবো যে প্রফেসর আমি তোমার আন্ডারে পিএইচডি করতে চাই বা তোমার এই এরিয়াতে আমি কাজ করতে চাই? আমার মনে হয় এটা আমার কাছে খুব বেশি ইফেক্টিভ একটা স্ট্র্যাটেজি মনে হয় নাই। সেক্ষেত্রে আমি যেটি করতাম যে আমি যে প্রফেসরকে লিখবো সেই প্রফেসরকে খুব ভালোভাবে স্টাডি করতাম, তার রিসেন্ট যে পাবলিকেশন গুলো বা বিশেষ করে তার যে এরিয়াতে উনি কাজ করে সেগুলো নিয়ে আমি খুব এক সপ্তাহের মতো খুব ভালো করে স্টাডি করতাম। স্টাডি করে ওনার খুব রিসেন্ট যেটা খুব ভালো পাবলিকেশন, এই পাবলিকেশনটা নিয়ে আমি প্রফেসরকে একটা মেল করতাম যে প্রফেসর আমি তোমার এই পেপারটা আমার খুব ভালো লেগেছে, আমি এবং খুব ইন্টারেস্টেড এই লাইনে, তুমি যদি তোমার পেপারটা আমাকে একটু ইমেলে সেন্ড করো। স্বভাবতই প্রফেসররা খুবই গ্ল্যাড হয় যে আমার আমার কাজ নিয়ে অনেকেই আগ্রহ প্রকাশ করছে, তখন প্রফেসর কিন্তু আমাকে তার পেপারটা পাঠিয়ে দেয়। তো এই যে একটা স্টার্ট, একটা ওয়ে অফ কমিউনিকেশন, প্রফেসর কিন্তু আমাকে একটা রিপ্লাই দিল অলরেডি। তারপর আমি যেটা করলাম যে আমি একটু সময় নিতাম বা প্রফেসরকে আমি থ্যাঙ্কস বলে দিতাম যে প্রফেসর তুমি অনেক ধন্যবাদ তোমাকে যে তুমি আমাকে ইমেল করেছো বা আমাকে পেপারটা, এবং আমি আশা করি যে আমি খুব হাইলি বেনিফিটেড হবো এখান থেকে। তারপর হচ্ছে আমি এক সপ্তাহ বা 10 দিন বা 12 দিন আমি খুব ভালো করে সময় নিতাম, নিয়ে একটু পড়তাম পেপারটা শুরু থেকে শেষ পর্যন্ত, খুব মনোযোগ সহকারে পড়তাম। পড়ে পড়ে বিভিন্ন টার্মিনোলজি গুলো আমি বিভিন্ন গুগলে গিয়ে দেখতাম, পড়তাম। পড়ে পড়ে আমি 10 থেকে 12 দিনের মধ্যে আবার প্রফেসরকে লিখতাম যে প্রফেসর তোমার এই পেপারটা খুবই ভালো লাগছে আমার, আমি এই প্রফেসর এই পেপারের আমি একটা লাইন পর্যন্ত বলে দিতাম যে এই লাইনটা আমার খুবই ভালো লাগছে এবং তুমি যদি এই লাইনটা সম্বন্ধে আমাকে একটু আইডিয়া দাও বা আমি এই জিনিসটা বুঝতেছি না। তখন প্রফেসর কিন্তু এটা কিন্তু বাধ্য, কারণ প্রফেসরের পেপার নিয়ে আমি যখন কথা বলতেছি প্রফেসর কিন্তু এজ এ করেসপন্ডিং অথর প্রফেসর কিন্তু মাস্ট আমাকে রিপ্লাই দিবে। তো তখন প্রফেসর কিন্তু আমাকে আবার রিপ্লাই দিল। এই যে এই ওয়ে গুলো আমাকে অবলম্বন করতে হবে, তাহলে আস্তে আস্তে যখন প্রফেসরের সঙ্গে আমার একটা ভালো কনভারসেশন হওয়া শুরু হয়ে গেল, তখন এক পর্যায়ে গিয়ে আমি প্রফেসরকে বললাম যে প্রফেসর তুমি যদি বলো তাহলে আমি একটা টেন্টেটিভ টাইটেল, যে ওনার যে এরিয়া গুলো আছে, ওনার বিশেষ করে কোনো রিভিউ আর্টিকেল বা ওনার যে আর্টিকেল গুলো কিছু ওখানে কিছু কোশ্চেন দেয়া থাকে বা উনি কিছু রিকমেন্ড করে যে ফার্দার স্টাডি আমরা এটা করতে পারি, তো সেক্ষেত্রে আমি ওই জিনিসগুলোকে ফাইন্ড আউট করে আমি প্রফেসরকে বললাম যে প্রফেসর আমি এই লাইনে কাজ করতে চাই, যদি এখন তোমার ল্যাবে যদি কোনো অপরচুনিটি থাকে বা কোনো তোমার যদি কোনো আইডিয়া থাকে আমাকে জানাও। তো আমার কাছে মনে হয়েছে যে এটি একটি খুব ভালো স্ট্র্যাটেজি, কারণ প্রথম দিন আমরা হয় কি অনেক সময় আমরা একটা খুব বড় একটা ইমেল লিখি যে আমি অমুক আমি অমুক আমি অমুক করেছি আমি, তো এত কিছু করার পর আমরা প্রফেসরকে দিই কিন্তু প্রফেসরকে আসলে কোনো রিপ্লাই দেয় না। এটাই স্বাভাবিক, কারণ প্রফেসর আমাকে চেনে না, কিভাবে প্রফেসর আমাকে একটা রিপ্লাই দিবে? কারণ এরা যে 1 মিনিট ব্যয় করে একটা রিপ্লাই দিবে এটাও একটা কিন্তু ভ্যালু, এটা কিন্তু ওদের অনেক ভ্যালুয়েবল টাইম ওরা স্পেন্ড করবে, সেক্ষেত্রে ওরা কিন্তু যে কাজটি করবে খুব ইফেক্টিভ কাজ করবে। তো সেক্ষেত্রে আর একটি জিনিস আমি যেটি বলতে চাই যে অনেক সময় আমি এখন আমার ল্যাবে আমি আমার প্রফেসরকে খুব ক্লোজ আমি অবজার্ভ করি, দেখি তো যে প্রফেসর হচ্ছে সকাল 8টার মধ্যেই সাধারণত আসে, ইমেল ল্যাবে আসে, এটা এটা ইউজুয়াল। অনেক সময় হয়তো একটু দেরি হতে পারে কিন্তু প্রফেসর 8টার দিকে ল্যাবে আসে। তো আসে কিন্তু ওনারা ইমেল গুলো চেক করে। তাহলে আমাকে কি করতে হবে? সাপোজ জার্মানির সঙ্গে এখন আমাদের টাইম ডিফারেন্স বাংলাদেশ সঙ্গে জার্মানির হচ্ছে 4 ঘন্টা, এটা উইন্টারে গেলে হবে 5 ঘন্টা। তো আমি এখানে একটা ভালো মতামত দিতে চাই যে আমাদের এই টাইম নিয়ে আমাদেরকে একটু কনসাস হতে হবে। যে সাপোজ এখন যদি আমি প্রফেসরকে 8টার দিকে লিখতে চাই তাহলে বাংলাদেশের সময় এখানে সেটা অবশ্যই হতে হবে 12টার দিকে, 12টা বা তার আগে একটু লিখলেও ভালো। তাহলে আমি যখন প্রফেসরকে ইমেল সেন্ড করতাম হয়তো কি প্রফেসর ফার্স্ট ল্যাবে এসেই তার ইমেল ওপেন করতেই কিন্তু আমার ইমেলটা পেত, তাহলে হয়তো কি প্রফেসর মাইন্ড ফ্রেশ থাকতো, যখন প্রথমে আমার ইমেলটা পেত উনি পড়তো বা আমাকে একটু রিপ্লাই দিত বা এটা উনি অ্যাটলিস্ট উনি দেখতো, পড়ে দেখতো। আর অনেক সময় হয় কি আমরা এটা অনেকে এই জিনিসটা কেয়ার না করার ফলে হয় কি যে আমরা যে কোনো সময় প্রফেসরদেরকে ইমেল সেন্ড করতেছি, প্রফেসরের প্রচুর পরিমাণে ইমেল আসে, এরকম পিএইচডি করতে চায়, এরকম মাস্টার্স করতে চায়, পোস্টডক করতে চায়। সো প্রফেসরদের তো অনেক ব্যস্ত বা ওনারা তো এত সময় নেই। তো সেক্ষেত্রে হয় কি প্রফেসর হয়তো নিচের যে ইমেল গুলো সেগুলো আর অত মনোযোগ সহকারে পড়ে না বা অনেক সময় ওনারা ডিলিট করে দেয়। তো এই জন্য আমি বলবো যে যারা জার্মানি হোক, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া বা যেখানেই হোক না কেন, জাপান হোক না কেন, আমাদেরকে এই টাইমটা একটু মেনটেন করতে হবে। টাইম হয়ে আমাদেরকে একটু লিখলে আমার মনে হয় যে একটু
মানে খুব ভালোভাবে আমরা প্রফেসরকে ম্যানেজ করতে পারি। তো এই হলো, আমি সাধারণত এই স্ট্র্যাটেজি গুলো আমি আমার নিজের স্ট্র্যাটেজি, আমি এগুলো নিজের অভিজ্ঞতা থেকে বললাম। এগুলো হয়তো বা অনেকে অনেকভাবে প্রফেসরকে ম্যানেজ করতে পারে। তো এটি ছিল আমার স্ট্র্যাটেজি। থ্যাংক ইউ স্যার। তো সেই ক্ষেত্রে আমি আরেকটি ব্যাপার জানতে চাইবো, প্রফেসর ম্যানেজ করার ক্ষেত্রে এই ক্রাইটেরিয়া গুলো আমরা জানলাম, তবে আমরা যারা এখন অনার্স গ্রাজুয়েশন করছি, আমরা যারা মাস্টার্স প্রোগ্রামের জন্য যাব, আমরা জানি বিভিন্ন দেশ যেমন ইউএসএ, ইউকে, কানাডা, জাপান, এই দেশগুলো কিন্তু সরকারি স্কলারশিপ গুলো দিয়ে থাকে। আমি জানতে চাচ্ছি সরকারি স্কলারশিপ গুলোর সেক্টর গুলো কি কি, বিশেষ করে আপনি যে দেশে রয়েছেন বর্তমানে, জার্মানি কিন্তু সরকারি স্কলারশিপ দিয়ে থাকে। এবং আরেকটি ব্যাপার যেটা জানতে চাইবো, এই সরকারি স্কলারশিপ গুলো পাওয়ার জন্য যে কি কি এলিমেন্ট গুলো দরকার আমাদের, যেগুলো এখন থেকে আমরা নিজেদের জন্য প্রস্তুত করতে পারি কিনা, সেসব ব্যাপারে যদি আমাদের একটু জানাতেন। ধন্যবাদ। আসলে এটি খুব ভালো একটি কোশ্চেন, যে আসলে আমাদেরকে কি কি এলিমেন্ট বা কি কি আমাদের ডকুমেন্টস গুলো লাগে। এগুলো আসলে আমি বলবো যে কারো যদি গোল থাকে যে আমি বিদেশে হায়ার স্টাডি করব, আমার মনে হয় তাদের আন্ডার গ্রাজুয়েটে হচ্ছে বেস্ট টাইম। কারণ অ্যাটলিস্ট একটা স্কলারশিপ ম্যানেজ করতে গেলে 2 থেকে 3 বছর অ্যাটলিস্ট লাগে। তো এক্ষেত্রে আন্ডার গ্রাজুয়েটে ফার্স্ট যেটি হতে হবে, হাইলি মোটিভেটেড হতে হবে। শুধু আমি দিনে রাতে বলতেছি যে আমি বিদেশে উচ্চশিক্ষা করব, কিন্তু আমি ওভাবে কাজ করতেছি না, এটা হবে না। হাইলি মোটিভেটেড হতে হবে। হাইলি মোটিভেটেড যদি কেউ হয়, তাহলে সে কিন্তু হার্ড ওয়ার্ক করবে, এটাই স্বাভাবিক। তো ফার্স্ট হচ্ছে যে আন্ডার গ্রাজুয়েটে আমার মনে হয় যে সিজিপিএটার দিকে একটু খেয়াল রাখতে হবে। কারণ যে কোনো স্কলারশিপ প্রোভাইডার বা ফান্ডিং এজেন্সি যারা আছে, তারা সর্বপ্রথম কিন্তু একটু তোমার একাডেমিক প্রিভিয়াস একাডেমিক রেকর্ডে একটু তারা বেশি মনোনিবেশ করে। তো তারপর হচ্ছে যে কমিউনিকেটিভ হতে হবে। আমি যেটা বলতেছি যে সেটা কিরকম কমিউনিকেটিভ, যে বিভিন্ন দেশের স্কলারশিপ গুলো এখন কিন্তু আমরা গুগলে গিয়ে সবকিছু ব্রাউজ করলেই কিন্তু আসতেছে। আমি বলবো যে আন্ডার গ্রাজুয়েট থেকে এই কাজগুলো করার জন্য, যে বিদেশের কোন কোন স্কলারশিপ গুলো আমার ক্রাইটেরিয়ার সঙ্গে ম্যাচ করতে পারে, সেই স্কলারশিপ গুলো একটা লিস্ট করা, একটা লিস্ট করে করে সেটার মেইন ক্রাইটেরিয়া গুলো কি কি, সেটার ডেট অফ অ্যাপ্লিকেশন কবে বা লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন কবে, এগুলো একটু কালেকশনে রাখা, রেখে এগুলো স্টাডি করে করে আমার কি কি ডকুমেন্ট গুলো লাগতে পারে সেগুলো নিয়ে একটু সবসময় এগুলো একটু মাথায় রাখতে হবে। আর যেটি হচ্ছে যে পাশাপাশি আমি যেটা বলবো, যে আমাদের বিশেষ করে যারা বাংলাদেশ বা আমরা এশিয়া থেকে আমরা আসি, আমাদের ল্যাঙ্গুয়েজ একটা ব্যারিয়ার। সেক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ, বিশেষ করে ইংলিশ প্রফিসিয়েন্সি, এক্ষেত্রে আমাদেরকে বেশি মনোনিবেশ হতে হবে। ইংলিশ সেটা আমরা কিভাবে ইমপ্রুভ করতে পারি, আসলে এখন ইন্টারনেট, ইউটিউব বা বিভিন্ন জায়গা থেকে আমরা শিখতে পারি। তারপর হচ্ছে আমরা ফ্রেন্ডদের সঙ্গে আমরা ডিসকাস করে আমরা ইংলিশ প্রফিসিয়েন্সি আমরা বিশেষ করে স্পিকিং আমরা প্রফিসিয়েন্সি বাড়াতে পারি। তারপর যেটি হচ্ছে যে আমরা গ্রুপ ডিসকাশন এগুলো নিয়ে করতে পারি। তো এইভাবে আমরা ইংলিশটাকে আমার বিশেষ করে বেশি করে গুরুত্ব দিতে হবে। এই কারণে যে অনেক দেশ আছে, বিশেষ করে অস্ট্রেলিয়া, এখন অলমোস্ট অল কান্ট্রি তারা কিন্তু আইএলটিএস এর স্কোরটা চায়। আইএলটিএস এর যাদের ভালো স্কোর, তারা একটা ভালো বেনিফিট পায়। তো এক্ষেত্রে আমি মনে করি যে ল্যাঙ্গুয়েজটা নিয়ে আমাদের একটু বেশি সিরিয়াস হওয়া দরকার। আর একটি জিনিস যেটা হচ্ছে যে অনেক স্কলারশিপ এজেন্ট বা স্কলারশিপ প্রোভাইডার যারা আছে বা অর্গানাইজেশন যারা আছে, তারা কিন্তু একাডেমিকের পাশাপাশি তারা দেখা যায় কমিউনিটি, তার সে কমিউনিটি সার্ভিসে তার কোনো লিডারশিপ বা তার কোনো স্কিল আছে কিনা, এটি খুব ইম্পর্টেন্ট। এই জন্য আমি মনে করি যে তোমরা যারা ইউনিভার্সিটিতে আন্ডার গ্রাজুয়েট, তোমাদের আসলে একটু লিডারশিপ স্কিল একটু গ্রো করা দরকার। সেটা কি হবে, বিভিন্ন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে জয়েন করে। আমি বিশেষ করে আমিও জার্মানিতে এসেছি, সেখানে স্কলারশিপের একটা ক্রাইটেরিয়া ছিল যে তুমি কোনো প্রিভিয়াস কোনো তোমার এরকম এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির সঙ্গে এনগেজ ছিলা কিনা, এগুলো মেনশন করতে হয়। তো এই জন্য আমি মনে করি যে এই জিনিসগুলো সবকিছু কম্বিনেশন, এবং আরেকটি হচ্ছে যে সবসময় নিজেকে প্রিপেয়ার্ড রাখা, এটি হচ্ছে একটা গুরুত্বপূর্ণ। হুম। তো স্যার সেই ক্ষেত্রে আমি একটা ব্যাপার জানতে চাচ্ছি, আপনি কম সিজিপিএ এর কথা একটু বললেন। এই ক্ষেত্রে আমি একটা ব্যাপার জানতে চাই, সেটা হলো আমরা জানি বিদেশি স্কলারশিপের ক্ষেত্রে আইএলটিএস একটি বড় ফ্যাক্টর। আইএলটিএস সম্পর্কে অনেকেই আমরা জানি,
হুম কিন্তু যাদের কম সিজিপিএ তারা কিন্তু চাইলে জিম্যাট এবং জিআরই দিতে পারে। সো এইটা হুম। নিয়ে অনেকেই কিন্তু এই ব্যাপারটা আর কি বোঝে না, ব্যাপারটা কি, অনেকে হয়তো মনে করে জিআরই জিম্যাট, এইটা সম্পর্কে যদি একটু বলতেন তাহলে একটু সুবিধা হতো, বিশেষ করে যারা দেখছেন আমাদের দর্শক শ্রোতা। আসলে জিআরই জিম্যাট এগুলো আসলে এটা ক্রাইটেরিয়া অনেক দেশের ক্ষেত্রে, কিন্তু অনেক দেশের ক্ষেত্রে না। আবার সব দেশ হচ্ছে বাধ্যতামূলক যেটা সেটা হচ্ছে আইএলটিএস। জিআরই জিম্যাট এগুলো ইউএসএ যদি কেউ যেতে চায় তাদের ক্ষেত্রে, যেমন আমি জিআরই বা জিম্যাট আমি কখনো দেইনি বা এই সম্বন্ধে আমার কোনো আইডিয়াও নাই, কিন্তু সব মোস্ট অফ দি কান্ট্রি তারা কিন্তু আইএলটিএস এর কথাই জিজ্ঞেস করে। তো আমার মনে হয় সিজিপিএ কম হলেও হতাশ হওয়ার কিছু নেই। সেক্ষেত্রে আমি বলি যে যদি কারো সিজিপিএ কম থাকে, ঠিক আছে, আইএলটিএস এর স্কোর যদি কারো বেশি থাকে বা জিআরই বা জিম্যাট যদি কারো থাকে, এগুলো তাদের এডিশনাল কোয়ালিফিকেশন। এগুলো অনেক সময় কম সিজিপিএ কে অনেক সময় যদি এই ধরনের কারো এডিশনাল কোয়ালিফিকেশন থাকে তাহলে কিন্তু তার জন্য এটা প্লাস পয়েন্ট হয়ে যায়। তো এক্ষেত্রে আমার আরেকটি মতামত হচ্ছে, যদি কারো কোনো কম সিজিপিএ থাকে কিন্তু সে খুব হাইলি মোটিভেটেড বা সে খুব হাইলি ইন্টারেস্টেড যে আমি বিদেশে অবশ্যই ডিগ্রি করব, আমি সেক্ষেত্রে আমি তাকে যে পরামর্শটি দিব সেটি হচ্ছে যে প্রথমে মাস্টার্স করার জন্য। কারণ এনিওয়ে আন্ডার গ্রাজুয়েট রেজাল্ট যদি একটু খারাপ হয়ে থাকে, মাস্টার্সে যদি কেউ ফরেন একটা মাস্টার্স নিতে পারে তার জন্য কিন্তু হায়ার স্টাডিজের পথটা আরো বেশি সুগম হয়ে যায়। যেমন যদি কেউ সাপোজ অনেক সময় অনেক লো স্কোর, এটা বলতে হবে, এটা বাস্তবতা, অনেক লো স্কোর বা অনেক লো সিজিপিএ হলে অনেক সময় অনেক রিনাউন্ড স্কলারশিপ হয়তো পাওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। সেক্ষেত্রে হবে কি, আমি সাজেস্ট যেটা করব যে অনেক সময় চায়না বা কোরিয়া বা অনেক দেশ আছে যেগুলোতে হলেও, মালয়েশিয়া, এখানে যদি কেউ নিজ সেলফ ফাইন্যান্সে গিয়েও যদি একটা মাস্টার্স করতে পারে, তাহলে কিন্তু তার একটা মাস্টার যখন ফরেন কান্ট্রি থেকে থাকবে তখন তার কিন্তু পিএইচডি পাওয়ার ক্ষেত্রে অনেক অনেক বেশি হেল্পফুল হবে। তো স্যার এই ক্ষেত্রে আর একটা ব্যাপার আমি জানতে চাইবো, সেটা হলো আহ, আমি যতটুকু জানি যে এই যে এক্সট্রা কারিকুলার এক্সিলেন্স, আপনি যখন আমাদের বিশ্ববিদ্যালয়ে ছিলেন তখন হুম আপনি ডিবেট করতেন এবং আমাদের ডিবেটিং সোসাইটির একজন সভাপতি ছিলেন। তো সেই ক্ষেত্রে আমি জানতে চাইবো যে এক্সট্রা কারিকুলার এক্সিলেন্স যেগুলো আমরা করি বা আমি এই যে সাংবাদিকতা করছি বা অনেকে অনেক কিছু হয়তো করছে, অনেকেই মনে করে যে এগুলো হয়তো কাজে লাগতে পারে। যদি কাজে লেগে থাকে তো বিদেশে স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে আমরা যে আমাদের সিভি ড্রপ করতে হয় সেখানে সেখানে এগুলো অ্যাটাচ করতে পারি কিনা, এবং সেই ক্ষেত্রে আমরা কোনো বেনিফিটেড পাবো কিনা, বেনিফিট পাবো কিনা। ডেফিনেটলি, কারণ আমি বলি যে প্রত্যেকটা কাজের একটা ভ্যালু আছে, প্রত্যেকটা কাজের একটা বেনিফিট অবশ্যই নিয়ে আসবে। তো সেক্ষেত্রে আমি আমার ক্ষেত্রে বলি, আমি ডিবেটিং সোসাইটির প্রেসিডেন্ট ছিলাম, হ্যাঁ। আমি যখন ডিএডি অ্যাপ্লিকেশন করি, এবং আমি এখানে বলে রাখতে চাই যে আমি এট এ টাইম আমি তিনটে স্কলারশিপ পেয়েছিলাম। একটা হচ্ছে সুইস গভর্নমেন্ট স্কলারশিপ, ইউনিভার্সিটি অফ নিউ সেটেল সুইজারল্যান্ডে। আর একটি ছিল জাপানের মনবুসো, এটা হচ্ছে কিয়োটো ইউনিভার্সিটিতে আমি পেয়েছিলাম। আর একটা আমি জার্মানির ডিএডি, এটাকে বলা হয় জার্মান একাডেমিক এক্সচেঞ্জ সার্ভিস, আমি স্কলারশিপ পেয়েছি। তো সেক্ষেত্রে স্কলারশিপ অথরিটি, বিশেষ করে আমি সুইডেন, সরি, সুইজারল্যান্ড এবং জার্মানিতে অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে আমি দেখেছিলাম যে অ্যাপ্লিকেশনে একটি একটি অ্যাপ্লিকেশনে একটি ক্রাইটেরিয়া ছিল যে আপনি কোনো কমিউনিটি সার্ভিস বা কমিউনিটি এক্সপেরিয়েন্স বা ভলান্টিয়ার এক্সপেরিয়েন্স বা আপনার কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আছে কিনা। তো সেক্ষেত্রে আমি আসলে আমার যে সার্টিফিকেট বা আমার যেগুলো আমি আমি সবকিছু মেনশন করেছিলাম। তো আসলে যখন স্কলারশিপ অথরিটি বা স্কলারশিপ যে প্রোভাইডার, এনারা যখন স্কোরিং করে এগুলো সবগুলোতে কিন্তু একটা মার্কিং থাকে। সাপোজ আমি যদি ডিবেটিং সোসাইটি, যেহেতু ওনারা স্কলারশিপের বা অ্যাপ্লিকেশন ফর্মে ওনাদের একটা 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 ক্রাইটেরিয়া ছিল যে এটা আপনার আছে কিনা, তাহলে এখানে যার থাকবে সে অবশ্যই কিছু মার্ক বেশি পাবে, আবার যার থাকবে না সে মার্কস সেখানে জিরো পাবে, এটাই স্বাভাবিক। তো এই জন্য অবশ্যই যে কোনো স্কলারশিপ প্রোভাইডার তোমার একাডেমিকের পাশাপাশি দেখতে চায় যে ভলান্টিয়ার এক্সপিরিয়েন্স আছে কিনা। যদি কারো থাকে সেটা তার জন্য প্লাস, তার জন্য এডিশনাল বেনিফিট। ওয়াও। এই ক্ষেত্রে আমি একটা ব্যাপার ক্লিয়ার করতে চাই, প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা দেখছেন, যে স্যার যেটা বলেন অ্যাকচুয়ালি আমাদের মূল পড়াশোনাটাকে কিন্তু আমাদের ফোকাস করতে হবে, অর্থাৎ একাডেমিকটাকে ভালো করে আমরা পাশাপাশি যদি এক্সট্রা কারিকুলার এক্সপিরিয়েন্স করি, এগুলো আপনার যে বাংলাদেশের জব পার্সপেক্টিভ রয়েছে বিভিন্ন জব সেক্টরে আপনাকে যে বেনিফিট দিবে শুধু তাই না, বিদেশি স্কলারশিপ আবার ক্ষেত্রেও কিন্তু খুব মানে স্যার যেটা বললেন এক্সট্রা স্কোর থাকে। সো আমরা যারা স্টুডেন্ট রয়েছি, বিশেষ করে সোশ্যাল সায়েন্সের যারা স্টুডেন্ট রয়েছেন, আমি নিজে সোশ্যাল সায়েন্সের স্টুডেন্ট,
সো তাদের কিন্তু হিউজ টাইম, আমরা নিজেদেরকে এইভাবে ক্যাপাবল করতে পারি। স্যার, আরেকটা প্রশ্ন আপনার কাছে জানতে চাইবো যে বিদেশি উচ্চশিক্ষা নাকি সরকারি চাকরি অর্থাৎ বিসিএস, একজন শিক্ষার্থীকে কোন দিকে প্রাধান্য দেওয়া উচিত, বা আপনি কোনটিকে বেশি প্রাধান্য দিতেন, যদি আপনার পার্সপেক্টিভে জিজ্ঞাসা করি? ধন্যবাদ। আসলে আমার পার্সপেক্টিভ আমি বলেই মানে আমি আমি অলরেডি বলেই ফেলছি যে আমি যখন ফাইনাল ইয়ারে, তখন আমাদের তৎকালীন ভাইস চ্যান্সেলর স্যারের সঙ্গে আমার খুব ক্লোজ কন্ট্যাক্টে আমি আসার সুযোগ পাই। এবং আমি তখন থেকে কিন্তু একটা হায়ার স্টাডিজ এর প্রতি আমার আমার আসলে খুব, মানে কি বলবো, আমি খুব আকৃষ্ট, বা আমার 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 খুব অ্যাট্রাকশন ছিল যে আমি হায়ার স্টাডিজ করবো। তো এটি আসলে এটা ম্যান টু ম্যান ভেরি করে, কার জীবনের গোল কি, এটি কিন্তু এগুলো ভেরি করে, এক একজনের এক ধরনের হবে। অনেকেই চেষ্টা করে যে আমি সরকারি চাকরি ক্ষেত্রে আমি চেষ্টা করবো, এবং অনেকেই চেষ্টা করে যে আমি হায়ার স্টাডিজ করবো, বা আমি ইন্টারন্যাশনাল পজিশন নেবো, বা আমি হায়ার স্টাডি করে পিএইচডি পোস্ট ডক করে আমি বিভিন্ন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনে কাজ করব। এটি এটি বিশেষ করে তোমাদের সোশ্যাল সায়েন্স, যে কোনো সায়েন্সের আছে, কিন্তু আমি মনে করি তোমাদের খুব ভালো অপরচুনিটি আছে যদি কেউ হায়ার স্টাডি করতে পারে, তাহলে ইন্টারন্যাশনাল অনেক ধরনের অর্গানাইজেশন আছে যেখানে জব পাওয়াটা খুব ইজি হয়ে যায়। তো সেক্ষেত্রে আমি বলবো যে আসলে এটি পার্সন টু পার্সন ভেরি করে। তো অনেক সময় হয় কি যে আমি বলবো যে অনেকেই হয়তো ফ্যামিলির কারণে বা তার পারিপার্শ্বিকতার কারণে, সবকিছুর কারণে অনেকেই জব নিতে বাধ্য হয়, কারণ সবাই কিন্তু ভালো ফ্যামিলি থেকে আসেন। সবার এই সুযোগটা থাকে না যে আমি অনার্স করেই আমি মাস্টার্স করতে বিদেশে পাড়ি দেবো, এটা কিন্তু এই 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 সিচুয়েশন কিন্তু সবার থাকে না, অনেকে অনেক ধরনের ফ্যামিলির সাপোর্ট দিতে হয়। তো এই জন্য আমি বলি যে তাদের ক্ষেত্রেও নিরাশ হওয়ার কিছু নেই, অনেক বিসিএস আছে বা ইন সার্ভিস অনেক স্কলারশিপ আছে। বিশেষ করে আপনি জানেন কিনা যে বিসিএস এডমিন বা বিসিএস, যে কোনো বিসিএস ক্যারিয়ার, বিসিএস এগ্রিকালচার, বিসিএস লাইভ স্টক, আমি জার্মানিতেও অনেকে দেখি যারা মাস্টার্স করতেছে, পিএইচডি করতেছে, পোস্ট ডক করতেছে। তো তাদেরও কিন্তু ইন সার্ভিস, এগুলো ইন সার্ভিস স্কলারশিপ অনেক আছে, যেটা অস্ট্রেলিয়া আছে, জাপানের এডিবি আছে, তারপর হচ্ছে জার্মানিতেও আছে। তো সার্ভিস এটি, বলতে ভাই, ইন সার্ভিস বলতে স্যার মানে চাকরি করতেছে এই অবস্থায় আর হ্যাঁ, কি? চাকরি করতেছে এই অবস্থাতেও। কারণ অনেক ইদানিং অনেক আমি দেখতেছি যে বিসিএস অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছে ওনারা কিন্তু পিএইচডি করতেছে বা মাস্টার্স করতেছে দেশের বাইরে থেকে। তো এই জন্য হচ্ছে নিরাশ হওয়ার কিছু নেই, ওনারা জবে গিয়েও কিন্তু নিজেকে ওভাবে প্রিপেয়ার করে, ওভাবে কিন্তু তারা ওনারাও স্কলারশিপ নিয়ে আসতে পারে। আবার আবার অনেকে ফ্যামিলির কারণে অনেক, বা তাদের ফ্যামিলির কন্ডিশন ভালো, বা অনেকে, আমি তাদের ক্ষেত্রে সাজেস্ট করব যদি খুব হায়ার স্টাডি করার খুব ইচ্ছা থাকে, তাহলে অনার্স শেষ করে, অনার্স থেকে প্রিপারেশন নিতে হবে, অনার্স শেষ করে মাস্টার্স যে কোনো ভাবে হোক। বিশেষ করে যদি কেউ সেলফ ফাইন্যান্সেও আসতে চায়, আমি রিকমেন্ড করবো সেলফ ফাইন্যান্সেও। কারণ জার্মানিতে, বিশেষ করে আমি জার্মানির কথা বলবো, জার্মানিতে কোনো টিউশন ফি নেই। সো এখানে একটা স্টুডেন্ট থাকতে যে খরচ বাংলাদেশের চেয়ে একটু বেশি, কিন্তু এখানে কেউ যদি সেলফ ফাইন্যান্স আসতে পারে, তারপর তাহলে জার্মানিতে কিন্তু অনেক ধরনের ইনকাম তারা করতে পারে। কারণ অনেক দেশ, অনেক ল্যাব, দেশে বলি, ইনস্টিটিউট বলি বা ল্যাবে বলি, অনেক সময় কিন্তু পার্ট টাইম করার সুযোগ থাকে, পার্ট টাইম জব করতে পারে। তারা ইচ্ছে করে কিন্তু পার্ট টাইম ম্যানেজ করে কিন্তু তারা নিজের খরচ নিজে চালাতে পারে। ইভেন তো আমি এখানে দেখি যে অনেকেই কিন্তু তাদের বাবা মাকেও সাহায্য করতেছে এখান থেকেই। তো সেলফ ফাইন্যান্সে এসেও যদি আমি খুব ভালো মাস্টার্স করতে পারি, এবং মাস্টার্স কালীন সময় যদি খুব ভালো আমি পারফরমেন্স শো করে, আমি ভালো পাবলিকেশন করে, তাহলে আমার ক্ষেত্রে কিন্তু পিএইচডি পজিশন পাওয়াটা কিন্তু খুবই সহজ হয়ে যায়। সাপোজ কেউ যদি জার্মানিতে তার, সে যদি কেউ মাস্টার্স করতে পারে, তার জন্য কিন্তু ইউএসসি তে পিএইচডি পাওয়াটা খুবই সহজ হবে। যেটা হয়তো বা যখন আমি যদি বাংলাদেশে মাস্টার্স করি, তাহলে সেক্ষেত্রে ইউএসএ তে ডিরেক্ট পিএইচডি পাওয়াটা কিন্তু আমার জন্য খুবই খুবই কঠিন হবে। তো এই জন্য আমি যেটা বলি যে এটা আসলে পার্সন টু পার্সন ডিপেন্ড করে, তার তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের উপর ডিপেন্ড করে। কিন্তু সবারই উচ্চশিক্ষার পথ খোলা আছে। তবে যেটি মুখ্য বিষয় যেটি হচ্ছে যে হাইলি মোটিভেটেড হতে হবে আমাদেরকে, আমাদেরকে হার্ড ওয়ার্ক করার মানসিকতা থাকতে হবে। এবং আমি যে আমার স্বপ্নটাকে বাস্তবায়নের জন্য আমাদেরকে যা করার আমার করতে হবে, তাই করতে হবে। ধন্যবাদ স্যার। প্রিয় দর্শক শ্রোতা, আসলে স্যার যেটা বললেন মানে আমি যতটুকু বুঝতে পারলাম, যদি আমরা কনফিডেন্ট হই, যেহেতু উচ্চ শিক্ষা কিন্তু একটা সুযোগ আছে, এবং আমি বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি আমাদের দেশে যে শিক্ষার্থীরা রয়েছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তাদের যোগ্যতা আছে, সো আমরা কিন্তু কাজে লাগাতে পারি, যেহেতু সুযোগ আছে আমরা এই সুযোগটা কেন নিব না? সো সেক্ষেত্রে স্যার আমি আরেকটি ব্যাপার জানতে চাইবো, বিদেশি উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা থাকে, এতটুকু আলোচনায় আপনি কিছু প্রতিবন্ধকতাগুলো তুলে ধরেছেন যদিও, কিন্তু আমি স্পেসিফিক ভাবে জানতে চাই যে বাংলাদেশি শিক্ষার্থীরা কি কি প্রতিবন্ধকতা, কারণ আমরা যদি পার্শ্ববর্তী দেশ ভারত বা পাকিস্তান বা ধরে নিন, আমি সেদিন দেখলাম মায়ানমার, এইসব দেশ থেকে কিন্তু আমাদের দেশের তুলনায় বেশি উচ্চশিক্ষায় যাচ্ছে, বিশেষ করে ইউরোপের
দেশগুলোতে, ইউএসএ, কানাডা, কিন্তু আমরা কিন্তু সেই সুযোগগুলো ওইভাবে পাচ্ছি না। এটা কি আমাদের তথ্যের জানার অভাব, নাকি আমাদের কিছু দুর্বলতা রয়েছে? এগুলো যদি একটু বলতেন। খুব ভালো একটি কোশ্চেন, যে আসলে আমরা আসলে অনেক পিছিয়ে আছি একটু একটু বলতে গেলে, আবার আমরা অনেক ক্ষেত্রে আমরা এগিয়েও আছি। বিশেষ করে আমি দেখেছি যে আমরা যখন বিদেশে আসি, তখন অন্যান্য দেশের স্টুডেন্টদের চেয়ে কিন্তু আমাদের কোয়ালিটি বা সব দিক থেকে প্রফেসররা কিন্তু আমাদের উপর খুবই ভালো ইমপ্রেসড হয়। কারণ আমি বলি আমাদের স্কিল আছে, সবকিছুই আছে, কিন্তু আমরা সেটাকে কাজে লাগার উপযুক্ত আমাদের যে পরিবেশ, এটি আমরা অনেক সময় পাই না। বা আমার অনেক সময় আমি ইনফরমেশনের আমার গ্যাপের কারণে আমরা পারি না। সেটি প্রতিবন্ধকতা বলতে আমি যেটি প্রথম মেইন করবো সেটি হচ্ছে ফান্ডিং। ফান্ডিংটা অল ওভার দ্য ক্রাইসিস, এবং হায়ার স্টাডি একটা এক্সপেন্সিভ ব্যাপার। সেক্ষেত্রে ফান্ডিং কি করতে হবে? ফান্ডিং এর জন্য আমাদেরকে বিভিন্ন স্কলারশিপ বা বিভিন্ন জায়গায় আমাকে ফান্ডিং এর জন্য লিখতে হবে বা আমার স্কলারশিপে অ্যাপ্লিকেশন করতে হবে। এটি আমাদের একটা মেইন প্রবলেম, যে ফান্ডিং। আর সেকেন্ড প্রবলেম হচ্ছে যে আমাদের উইকনেস, যেটা হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার। আমরা কিন্তু অন্যান্য কান্ট্রির মতো কিন্তু আমাদের ল্যাঙ্গুয়েজ আমরা অতটা সময় দিই না বা আমরা অতটা কেয়ার করি না। কিন্তু আমার মনে হয় যে ল্যাঙ্গুয়েজটা একটা মেইন ব্যারিয়ার। আমরা যদি ল্যাঙ্গুয়েজটাকে ভালো করতে পারি, বিশেষ করে ইংলিশ প্রফিসিয়েন্সিতে, তাহলে তাহলে আমার মনে হয় এটা কি বলবো, আমার জন্য খুব সহজ হয়। এবং আর একটি জিনিস যেটি হচ্ছে যে অ্যাপ্লিকেশন প্রসিডিউর, আমরা অনেক সময় অনেক কিছু জানি না, আমরা কেয়ারলেস ভাবে আমরা অ্যাপ্লিকেশন করি। সেটা কেমন বলি, যে কিছু কিছু আমাদের যে কম্পোনেন্ট থাকে, যে আমাকে কিছু একটা মোটিভেশন লেটার লিখতে হবে, তারপর হচ্ছে আমাকে একটা রিসার্চ প্রপোজাল দায়ের করাতে হবে, তারপরে হচ্ছে আমাকে অ্যাপ্লিকেশন ফর্ম গুলো ভালো করে ফিল আপ করতে হবে। ইভেন তো আমরা যখন অনেক সময় অ্যাপ্লিকেশন করতে যাচ্ছি, তখনও কিন্তু আমাদের এই ছোটখাটো কিন্তু ভুলগুলোর কারণে কিন্তু আমাদের অ্যাপ্লিকেশন গুলো রিজেক্ট হয়ে যাচ্ছে। তার মানে আমরা খুব বেশি অ্যাটেন্টিভ না। এই ক্ষেত্রে আমাদের খুব বেশি কেয়ারফুল হতে হবে। যেমন মোটিভেশন লেটারের ক্ষেত্রে আমি বলি বা রিসার্চ প্রপোজালের ক্ষেত্রে বলি, আমরা কি করি, যে মনে করি যে এখানে একটা অ্যাপ্লিকেশন ডকুমেন্ট, এটি লাগবে, আমরা কি করি, বিভিন্ন জায়গা থেকে কালেকশন করে আমরা কপি পেস্ট করে পাঠিয়ে দিই। আসলে বিষয়টা কিন্তু তাই না। আমাদেরকে মোটিভেশন গুলো আমাদেরকে খুব ভালোভাবে প্রপারলি লিখতে হবে। ইভেন তো আমাদের যারা এক্সপিরিয়েন্স যে বড় ভাইরা আছে, বা আমাদের যে শিক্ষকরা আছে, বা আমাদের যে পরিচিত যারা আছে, যারা এই লাইনে খুব বেশি এক্সপার্ট, আমরা তাদের ক্ষেত্রে কিন্তু হেল্প নিতে পারি। তো সেক্ষেত্রে হবে কি, যে মোটিভেশন লেটার অনেক সময় আমরা করি কি, অন্যেরটা আমরা কপি পেস্ট করে দিচ্ছি, কিন্তু আসলে এটি না। তো স্কলারশিপের ক্ষেত্রে স্কলারশিপ প্রোভাইডাররা যারা, ওনারা দেখতে চায় যে একটা স্টুডেন্টের অ্যানালিটিক্যাল এবিলিটি কি রকম। সেটি হচ্ছে কেমন, যে ওখানে কিছু কোশ্চেন থাকে, যে তুমি এই স্কলারশিপটা পাওয়ার পর তোমার এটা কেন দরকার, বা এই স্কলারশিপ তোমার কিভাবে তোমাকে হেল্প করবে, এবং এই স্কলারশিপ নিয়ে তুমি যখন হায়ার স্টাডি করবা, তারপর তোমার দেশ বা তোমার তোমার জাতি কিভাবে উপকৃত হবে। তো এই ধরনের কোশ্চেন গুলো আমাদেরকে খুব কেয়ারফুলি এবং খুব ভালোভাবে আমাদেরকে এই কোশ্চেন গুলোর অ্যান্সার করতে হবে। কারণ এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এগুলো হচ্ছে যারা রিভিউয়ার থাকে বা যারা অ্যাপ্লিকেশন, যারা ওনারা যারা অ্যাপ্লিকেশনটাকে সর্ট আউট করে বা অ্যাপ্লিকেশনটাকে যারা ওনারা প্রসেস করে, এনারা কিন্তু এই জিনিসগুলোর উপর খুবই এমফাসিস দেয়। আরেকটি হচ্ছে যে রিসার্চ প্রপোজাল। রিসার্চ প্রপোজালটা হচ্ছে যে আমি যে পিএইচডি করতে যাচ্ছি, আমাকে প্রফেসর বা স্কলারশিপ প্রোভাইডার আমাকে একটি বলছে যে তোমার রিসার্চ প্রপোজাল সাবমিট করতে হবে। এইটা সাবমিট করার অর্থই হচ্ছে যে এখানে কিন্তু জাজ করতে চায় না ওনারা, যে এই স্টুডেন্টের তার এবিলিটি কিরকম, তার রিসার্চ এক্সপেরিয়েন্স কিরকম। এইটি হচ্ছে একটা গুরুত্বপূর্ণ একটি জিনিস, যে আমার এই রিসার্চ প্রপোজালটা। আমরা করি কি, অনেক সময় রিসার্চ প্রপোজাল বিভিন্ন পেপার থেকে বা বিভিন্ন জায়গা থেকে আমরা কপি পেস্ট করে কোনো রকম ভাবে একটা তৈরি করে আমরা কিন্তু পাঠিয়ে দিই। এই জন্য কিন্তু আমাদের স্কলারশিপ গুলো কিন্তু আমরা পাচ্ছি না। এক্ষেত্রে আমি সবসময় বলবো যে কমিউনিকেটিভ হতে হবে। আমাদের যারা স্যাররা আছেন, ওনারা খুবই এক্সপেরিয়েন্সড, ওনারা বিভিন্ন দেশ থেকে অলরেডি পিএইচডি করতে আসছে। আমরা ওনাদের সঙ্গে কনসাল্ট করতে পারি। ইভেন তো আমাদের অনেক ইউনিভার্সিটি বড় ভাইরা আছে, বিভিন্ন ইউনিভার্সিটি খুব রিনাউন্ড ল্যাবে ওনারা কাজ করতেছেন, আমরা তাদের সহযোগিতা নিতে পারি। নিয়ে আমরা এগুলো, আমার মনে হয় যে এই জিনিসগুলো যদি আমরা একটু কেয়ারফুলি করতে পারি, তাহলে আমাদের স্কলারশিপ বা আমাদের বিদেশের হায়ার স্টাডিজের পথ সুগম করা সম্ভব। অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, অনেক কিছুই জানলাম। আমরা এক্স্যাক্টলি এখন একটু কমেন্ট নিতে চাই। অনেক দর্শক শ্রোতা কমেন্ট করেছেন, অনেক কিছু জানতে চেয়েছেন। আমি দেখতে পাচ্ছি মোহাম্মদ সাদিউজ্জামান আল সাজিব লিখেছেন, ম্যাক্সিমাম ইউনিভার্সিটি অফ ইউএসএ require GRE score, but if anyone having high GRE score and having less CGPA, is it possible to gain full funding, sir? Sir,
আসলে এটি বলা খুব কঠিন হবে, এটি বলা খুব কঠিন, কারণ হচ্ছে এটি ডিপেন্ড করবে যে নাম্বার অফ অ্যাপ্লিক্যান্টের উপর। যে অনেক সময় অনেক স্কলারশিপ বা অনেক জায়গায় আমি অ্যাপ্লিকেশন করলাম, সেখানে অনেক বেশি অ্যাপ্লিক্যান্ট থাকলো, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক স্টুডেন্টের এটাও থাকতে পারে যে তার সিজিপিও ভালো, তার জিআরই স্কোরও ভালো, এটি হতে পারে, কিন্তু সেক্ষেত্রে কিন্তু আমার স্কলারশিপটা রিজেক্ট হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। তো তারপরও যদি কারো কোনো কারণে যদি সিজিপিএ একটু লো হয় কিন্তু তার জিআরই বা ইংলিশ আইএলটিএস যদি একটু খুব হায়ার হয়, তাহলে এটা দিয়ে এটা কিন্তু একটু ওভারকাম করা সম্ভব। এটি আসলে জি। বলা খুব খুব ডিফিকাল্ট, কিন্তু আমি এটি বিশ্বাস করি যে লো সিজিপিএ থাকার পর যদি কারো ভালো জিআরই থাকে, তাহলে তারপর পসিবিলিটি খুব 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 বেশি হয়। কিন্তু এটি ডিপেন্ড করবে যে সেই স্কলারশিপের জন্য কতজন অ্যাপ্লিকেশন করেছেন, বা তাদের সেই ক্যান্ডিডেটদের প্রোফাইলের উপর ডিপেন্ড করবে। ধন্যবাদ স্যার, বুঝতে পেরেছি স্যার। উনি আরেকটি প্রশ্ন করেছেন, হুম হুম। মোহাম্মদ সাজিদুজ্জামান আল সাজিদ। উনি লিখেছেন, হুইচ ওয়ান মাস্টার্স দ্য মোস্ট সিজিপিএ অর আইএলটিএস স্কোর, জিআরই স্কোর? Nur হুইচ Alam, sir, would you please clarify it? হুইচ ওয়ান ম্যাটার্স দ্য মোস্ট সিজিপিএ অর আইএলটিএস স্কোর ও জিআরই স্কোর? জি জি। আসলে কি সিজিপিএ নাকি আইএলটিএস স্কোর, কোনটি বেশি না, গুরুত্বপূর্ণ উনি নাকি? আসলে দুটোর মধ্যে কম্পেয়ার করতে চেয়েছেন, অর্থাৎ কোনটি বেশি গুরুত্বপূর্ণ আর কি, সিজিপিএ নাকি আইএলটিএস স্কোর, আসলে নাকি এটি হচ্ছে জিআরই? আসলে আমি যদি বলবো জিআরই বা আইএলটিএস, এটি কিন্তু ডিপেন্ড করে কান্ট্রির উপর। সাপোজ কেউ যদি অ্যাপ্লিকেশন করে অস্ট্রেলিয়া, তাদের কিন্তু কিন্তু জিআরই ম্যান্ডেটরি না। জিআরই ম্যান্ডেটরি হচ্ছে শুধুমাত্র ইউএসএ তে। তো সেক্ষেত্রে আমি ধরে নেব জিআরই বা আইএলটিএস এবং সিজিপি এর ক্ষেত্রে আসলে দুটি গুরুত্বপূর্ণ, কারণ একটা স্কলারশিপ পেতে গেলে এখানে কিন্তু শুধু আমি বাংলাদেশ থেকে ফাইট দিচ্ছি বা আমার ইউনিভার্সিটি থেকে ফাইট দিচ্ছি এটি কিন্তু না, এটি কিন্তু অল ওভার দ্য ওয়ার্ল্ড। সো এখানে বিভিন্ন কান্ট্রির অ্যাপ্লিকেন্টদের সঙ্গে কিন্তু আমাকে কম্পিটিশনে আসতে হবে। তো সেক্ষেত্রে দুটোই থাকা জরুরি। সিজিপিএ অবশ্যই ভালো থাকতে হবে, সিজিপিএ যদি কম থাকে সেক্ষেত্রে যদি আমি লাকি হই তাহলে আমি পেয়ে যেতে পারি। কিন্তু আমি যেটি মনে করি যে আইএলটিএস এবং যদি কেউ হায়ার স্টাডি করতে চায় তাহলে আইএলটিএস এর ভালো স্কোর লাগবে, পাশাপাশি সিজিপিএটাও ভালো লাগবে। কিন্তু আমি কিন্তু যারা লো সিজিপিএ স্কোর তাদেরকে কিন্তু ডিসকারেজ করতেছি না, আমি তাদেরকে বলতেছি যদি কোনো কারণে বিশেষ করে অনেক স্কলারশিপ আছে খুব হাইলি কম্পিটিটিভ, সেক্ষেত্রে আমাকে একটু নিচের স্কলারশিপে গিয়ে, আমি যেটা আগেও মেনশন করেছি যে আমাকে হয়তো বা একটু, বিশেষ করে আমি কোরিয়া বা চায়না বা অনেক দেশ আছে যেখানে আমি সেলফ ফাইন্যান্সেও গিয়েও যদি আমি মাস্টার্সটা করে নিতে পারি, তাহলে কিন্তু তার ক্ষেত্রে পিএইচডি পাওয়াটা খুবই সহজ হবে। তো আমি এটি ডিপেন্ড করবে, এটি ডিপেন্ড করবে স্কলারশিপের নেচারের উপর, এটি ডিপেন্ড করবে কি রকম পরিমাণ সেখানে ক্যান্ডিডেট আছে, এটি ডিপেন্ড করবে ক্যান্ডিডেটদের প্রোফাইল কিরকম। যদি কোনো কারণে কোনো ক্যান্ডিডেটদের প্রোফাইল খুব বেশি হয়ে থাকে সেখানে পাওয়ার সম্ভাবনাটা খুব কম হয়ে যায়। কিন্তু আমি বলবো যে লো সিজিপিএ কে আমি ডিসকারেজ করতেছি না, লো সিজিপিএ কেও এভাবে ওভারকাম করা যেতে পারে। কারণ আমার যে বাস্তব অভিজ্ঞতা বা আমি আমার সারাউন্ডিংস থেকে বলছি, আমার অনেক ক্যাম্পাসে ছোট ভাই আছে বা আমার অনেক বড় ভাই আছে, আমি দেখেছি তারা অনেক লো সিজিপিএ নিয়েও কিন্তু ওনারা এখন অনেকে কানাডা, অস্ট্রেলিয়া বা বিভিন্ন জায়গায় তারা ওনারা পিএইচডি পোস্টডক করতেছে। আমি আমি তাদেরকে আমি যতটুকু জানি যে ওনারা এই ধরনের স্ট্র্যাটেজি ফলো করেছে। জি, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। আমি যদি মানে আপনার পুরো আলোচনা থেকে যতটুকু বুঝলাম, আমি সাজিদ ভাইকে একটু বুঝিয়ে বলতে চাই। সেটা হলো, স্যার যেটা বললেন, যদি আপনার সিজিপিএ ভালো থাকে, যদি আইএলটিএস স্কোর থাকে, জিআরই জিম্যাট থাকে, আপনি একদম প্রথম সেই স্কলারশিপ গুলো পাবেন, অর্থাৎ এগুলো থাকলে ভালো। আর যদি না থাকে তাহলে আপনাকে যে কোনো একটা অ্যাটলিস্ট ভালো করতে হবে। সিজিপিএ টা ফার্স্ট আমাদের দেখতে হবে, সিজিপিএ ভালো থাকলে আলহামদুলিল্লাহ, আর আইএলটিএস লাগবে সব ক্ষেত্রে। আর পাশাপাশি যদি জিআরই জিমেট দেওয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়, বিশেষ করে ভালো স্কলারশিপ গুলোর ক্ষেত্রে। যাই হোক স্যার, আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, অনেক তথ্য জানলাম, অনেক ইনফরমেশন জানলাম। আমি আরেকটি শেষ প্রশ্ন করব। আপনি যেহেতু আমাদের বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, আমার বড় ভাই, আপনি এগ্রিকালচার অনুষদে পড়াশোনা করেছেন যতটুকু জেনেছি আমি, আপনি এখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে রয়েছেন, শিক্ষকতা করছেন, এরপর জার্মানিতে রয়েছেন। সো ক্যাম্পাসকে কিভাবে মিস করেন? আপনার যদি আমাদের বিশ্ববিদ্যালয়ে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থাকাকালীন অবস্থায় কিছু স্মৃতিচারণ করতেন, বা ক্যাম্পাসের কাউকে মনে পড়ছে কিনা, বা ক্যাম্পাসের স্মৃতিচারণ এক কথায় একটু সংক্ষেপে জানতে চাই আপনার।
আসলে এটি শুধু আমি না, এটি আসলে আমি আমার ক্ষেত্রে একটু ডিফারেন্ট এই জন্য যে আমি পড়ছি এক ইউনিভার্সিটি থেকে, আমি এখন টিচিং আমার আমি শিক্ষকতা করি অন্য বিশ্ববিদ্যালয়ে। আমি অবশ্যই খুবই মিস করি, কারণ আমরা যখন বিশ্ববিদ্যালয়ে ছিলাম তখন বিশ্ববিদ্যালয়ে যে যে বিশ্ববিদ্যালয় যেরকম ছিল, কিন্তু এখন কিন্তু বিশ্ববিদ্যালয় অনেক পরিবর্তন হয়েছে, অনেক বেশি স্টুডেন্ট, অনেক বেশি ফ্যাকাল্টি, অনেক বেশি কি বলবো এখন অনেক স্থাপনাও হয়ে গেছে। তো আমি অবশ্যই আমি খুবই খুবই মিস করি। বিশেষ করে আমি যখন দেখি আমার ইউনিভার্সিটির ছোট ভাইরা বা বড় ভাইরা যখন ক্যাম্পাসের ছবিগুলো ফেসবুকে দেয়, এগুলো দেখে আমার খুবই ভালো লাগে, আমি খুবই মিস করি। আমি বাংলাদেশে আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে জয়েন করার পর থেকে পরে আমি 2বার মনে হয় ক্যাম্পাসে আসছি, শুধু এইটুকুই যে আমার ভালো লাগার জন্য। আমি যে জায়গাগুলোতে বসে চা খাইতাম বা যে জায়গাগুলোতে বসে আমরা বন্ধু বান্ধবী বা বড় ভাইদের সঙ্গে আড্ডা দিতাম, বিশেষ করে হলের ছাদে, এগুলো জিনিস আমি আসলে খুবই মিস করি। যেটি হয়তো আমি মনে করতাম যে আমি আমার ওই ইউনিভার্সিটিতে হয়তো বা যদি আমি টিচার হতাম তাহলে হয়তো বা আমার এতটা ফিলিংস থাকতো না, কারণ ওনারা তো কারণ আমি যেহেতু একটা অন্য বিশ্ববিদ্যালয়ে জব করতেছি, এই জন্য প্রতিনিয়ত আমি এই জিনিসগুলো খুব মিস করি। কিন্তু আমি সবসময় মনে করি যে আমি যখনই সময় পাবো আমি অবশ্যই ছুটে যাবো আমার প্রাণের ক্যাম্পাসে, আমি অবশ্যই এনজয় করবো আবার আমার সেই আগের জায়গাগুলোতে। প্রিয় দর্শক, আমাদের যে আজকে সঞ্চালক ছিলেন তার ওয়াইফাই চলে যাওয়ার কারণে তিনি বিচ্ছিন্ন হয়ে গেছেন। আমরা শেষ করব, একেবারে শেষ পর্যায়ে এসেছে, আমি যুক্ত হয়েছি, আমি আহনাফ সাহেব। তো প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে এসেছি। আপনারা এতক্ষণ যা শুনছিলেন, আশা করবো আপনারা অনেক বেশি উপকৃত হবেন এই অনুষ্ঠানের মাধ্যমে, এবং আমরা ভবিষ্যতে এই উচ্চশিক্ষা ভাবনা নিয়ে আমরা আরো কয়েকটি পর্ব করার ইচ্ছা আছে। আশা করি সেই অনুষ্ঠানগুলোতেও আপনারা সকলে আমাদের শুনবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই শুভকামনায় আমরা আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। ধন্যবাদ তোমাদের সবাইকে।